জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার নতুন একটি ভিডিওতে, মুক্তির পাঠশালার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব, আমাদের যেটা হচ্ছে নবোদয়ের পরীক্ষাতে যে ওএমআর শিট ফিল আপ করতে হয়, সেই ওএমআর শিট কিভাবে ফিল আপ করবো আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। আমরা এক বছর ধরে যা কিছু পড়াশোনা করেছি, কেউ 1 বছর, কেউ 2 বছর, বা কেউ কম সময় ধরে যা কিছু শিখেছো জেনেছো, তার প্রমাণপত্রই বলো বা সমস্ত কিছু হচ্ছে এই ওএমআর শিট। কারণ তুমি একটা অঙ্ক শিখেছো, পরীক্ষার হলে সেই অঙ্কটা তুমি করলে, সঠিক উত্তরও এলো, কিন্তু তুমি ওই যে ওএমআর শিটে তোমার যদি গোল করাটা ভুল হয়ে যায়, তাহলে 1 বছর ধরে তোমার যা পরিশ্রম, তোমার শিক্ষক মহাশয়ের পরিশ্রম, তোমার বাবা মা, তোমার অভিভাবকের যে পরিশ্রম, পুরোটাই যাকে বলে বৃথা হয়ে যাবে ওই একটা গোল ভুলের জন্য। তাই এই জায়গাটাতে খুব ভালো করে খেয়াল করতে হবে কোনখানে কিভাবে আমরা গোল করব, কোনখানে কি কি করব, কোনখানে কি কি করব না, সমস্ত জিনিসগুলো আজকে এই ভিডিওতে আমরা বলবো। চলো। আর তোমরা যারা 2026-এর জন্য আমাদের মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চাইছো, অনলাইন কিংবা অফলাইন, আমাদের অফলাইন সেন্টারগুলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, চণ্ডীপুর, হেড়িয়া, ভগবানপুর, ময়না, পুরুষোত্তমপুর, নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং তেমাথানিতে অবস্থিত। তো অনলাইন কিংবা অফলাইন কোচিংয়ের জন্য 7872602717 এই নম্বরে যোগাযোগ করো। তো চলো, সময় নষ্ট না করে চলে আসছে একদম ওএমআর শিট কিভাবে ফিল আপ করবো, খুব সুন্দর করে দেখতে থাকো। চলো দেখো, এই হচ্ছে আমাদের ওএমআর শিট। ওএমআর শিটের দুটো পেজ, একটাই পেজ থাকবে, তার এপিড আর ওপিড। এটা হচ্ছে ফার্স্ট সাইড, এই যে লেখা রয়েছে দেখো ফার্স্ট সাইড, আর এর পরেই রয়েছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইড রয়েছে। হয়েছে? একদম প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলবো, খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে পরীক্ষার হলে যখন প্রবেশ করব, ঠিক আছে, সেন্টারে যখন আমরা প্রবেশ করব, তোমার কাছে কি কি জিনিসগুলো থাকবে? তোমার কাছে থাকবে যে তোমরা অ্যাডমিট কার্ড যেটা বের করেছো, সেই অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ডের 1 কপি জেরক্স, এই দুটো তোমাকে নিয়ে পরীক্ষার সেন্টারে ঢুকতে হবে। তাহলে কি কি বললাম? অ্যাডমিট কার্ড, আধার কার্ডের জেরক্স, কলম। কলম অবশ্যই বলেছি, 2-3টে কলম হাতে রাখবে, কাছে রাখবে, এবং কলমগুলো ব্ল্যাক কালির নেবে, কলমগুলো ব্ল্যাক কালির নেবে, এবং কলমগুলো ইউজড পেন নেবে, নতুন পেন নেবে না। অর্থাৎ যেই কলমটাতে তুমি 6-7 দিন, 1 সপ্তাহ ধরে লিখছো, সেই কলমটা নিয়ে যাবে, রানিং কলম। কেউ কোনো নতুন কলম নিয়ে পরীক্ষার সেন্টারে যাবে না, ঠিক আছে? নতুন কলমে কি হয়, কি কালিগুলো একটু আবছা হয়, যেটাতে গোল করতে, গোল বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রত্যেকে রানিং কলম নিয়ে যাবে, ঠিক আছে? নবোদয় পরীক্ষাতে অল্প একটু কালি হলেই হয়ে যাবে, ঠিক আছে? অর্ধেকের বেশি কালি সরে গেছে এরকম পেন নিয়েও তুমি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, অল্প একটু কলম হলে হয়ে যাবে। তবে এইরকম 2-3টে পেন নিয়ে যাবে, কোনো একটা পেন যদি হঠাৎ করে কিছু গন্ডগোল হয়ে যায়, যাতে তুমি অন্য পেন ইউজ করতে পারো সেটাই। এবং সবগুলোর কালার যেন একই হয়, প্রত্যেকটাই যেন ব্ল্যাক কালারের হয়। এটা সঙ্গে আর কি কি, জলের বোতল সঙ্গে রাখবে, এবং স্কেল। হয়েছে? স্কেল যদি অ্যালাউ করে ঠিক আছে, স্কেল যদি না অ্যালাউ করে কোনো কিছু করার নেই। এবং হচ্ছে একটা হচ্ছে এক্সাম বোর্ড, যেটাকে আমরা পিচ বোর্ড বলে থাকি, সেটাও সঙ্গে রাখবে। কিছু বিদ্যালয় অ্যালাউ করে, কিছু করে না, তো সাথে রাখবে। যদি নিয়ে যেতে দেয় ভালো, যদি না নিয়ে যেতে দেয় কিছু করার নেই, বাইরে রেখে যাব। তাহলে এই জিনিসগুলো তোমাকে নিয়ে ঢুকতে হবে। সমস্ত কথা বলবো, খুব ভালো করে খেয়াল করো। এবারে প্রত্যেকে চেষ্টা করবে, তুমি যখন বিদ্যালয়তে ঢুকছো, ওই ঢোকার পূর্বেই তোমার জল তেষ্টা, তুমি জল পান করে নেবে। করে বিদ্যালয়ে তুমি যখন প্রবেশ করছো, ওই বিদ্যালয়ে প্রবেশের পরেই টয়লেট সেরে তুমি চেষ্টা করবে তোমার রুমে প্রবেশ করার। কারণ পরীক্ষা চলাকালীন, আমরা জানি 2 ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষা চলাকালীন তুমি যদি টয়লেটে যাও, তাহলে কি অনেকগুলো পয়েন্ট। এক হচ্ছে তোমার একটা হচ্ছে সময় নষ্ট হয়ে যাবে, যে তুমি কোন রুমে পরীক্ষা দিচ্ছ, তুমি কোন রুমে পরীক্ষা দিচ্ছ, সেই রুম থেকে কত দূরে টয়লেটটা অবস্থিত, তার উপর নির্ভর করবে তোমার সময়। তবে কম করে হলেও 10 মিনিট তো খরচ হয়েই যাবে, টয়লেটে যাওয়া, টয়লেট থেকে ফিরে আসা, টয়লেট করা, সবকিছু মিলে 10 মিনিট। তাহলে পরীক্ষার যে কোনো পরীক্ষাতে 10 মিনিট মানে অনেক সময়। তাই চেষ্টা করব পরীক্ষার রুমে প্রবেশ করার পূর্বে টয়লেট কমপ্লিট করে হচ্ছে রুমে প্রবেশ করা, এটা প্রত্যেকেই চেষ্টা করবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে প্রত্যেকে চেষ্টা করবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, জলটাও সাথে রাখবে, তবে জল খেয়ে টয়লেটে করে তারপরে রুমে ঢোকার চেষ্টা করবে, যাতে হচ্ছে পরীক্ষা চলাকালীন বারবার জল না খেতে হয়। ব্যাস, এটা হচ্ছে 1 নম্বর। এবারে তুমি সুন্দর করে পরীক্ষার হলে ঢুকলে,
পরীক্ষার হলে ঢোকার পূর্বে তোমার মাথাটা যেন একদম শান্ত থাকে। তোমার মাথা যত চঞ্চল থাকবে তত তোমার অ্যান্সার ভুল আসবে, ওএমআর শিটে গোল করা ভুল হবে, সমস্ত জিনিসগুলো হবে। তাহলে প্রথম কাজ হবে মাথাটাকে ঠান্ডা রাখা। ওই মাথা যত ঠান্ডা থাকবে তোমার যুদ্ধ জয় ততটা সহজ হবে। মাথাকে একদম ঠান্ডা রাখতে হবে। ব্যাস, এবার তুমি ঢুকলে, পরীক্ষার সময় শুরু হলো। তোমাকে পরীক্ষক কি কি দেবে, যিনি টিচার কি কি দেবেন তোমাকে, ওএমআর শিট আর হচ্ছে প্রশ্নপত্র। তোমাকে যখনই ওএমআর শিট আর প্রশ্নপত্র দেবে, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবে। ওএমআর শিট আর প্রশ্নপত্র যখনই দেবে তোমার প্রথম কাজ হচ্ছে কোড নম্বর চেক করা। কোথায় কোড নম্বর চেক করা? এই ওএমআর শিটের সেকেন্ড পার্টটাতে দেখবে এইখানে একটা লেখা আছে, দেখো বুকলেট কোড বলে লেখা আছে। তোমার এখানে বাংলাতে লেখা থাকবে পুস্তিকা নম্বর বলে, ABCDEFGA যেরকম জেড পর্যন্ত কিছু একটা থাকবে। এই ওএমআর শিটের মধ্যে যে কোড নম্বরটা আছে এবং তুমি যে প্রশ্নপত্রটা পেয়েছো, দেখো এই যে তুমি একটা প্রশ্নপত্র পাবে, এই রকম হচ্ছে ডান দিকে সিল করা থাকবে, সেটা কাটতে হবে। যাই হোক, ঠিক এর ওপরে দেখো লেখা রয়েছে পরীক্ষা পুস্তিকার কোড। এই দুটো কোড যেন একই হয়, ভালো করে খেয়াল করে নেবে। তাহলে পরীক্ষা পুস্তিকার কোড অর্থাৎ তোমার প্রশ্নপত্রের উপরে যে কোডটা লেখা রয়েছে এবং তোমার ওএমআর শিটের উপরে যে কোডটা লেখা রয়েছে সেই দুটো কোড যেন একই হয়। যদি আলাদা হয় তাহলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যিনি টিচার আছেন ওনাকে বলতে হবে যে স্যার আমার ওএমআর শিটের কোড নম্বর এবং প্রশ্নপত্রের কোড নম্বর দুটো আলাদা, এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিতে হবে। কেন বলো তো? কারণ তোমরা জানো নবোদয়ের প্রশ্নপত্র একই হয় কিন্তু দাগ নম্বর আলাদা। তোমার অঙ্ক যেটা 41-এর দাগে আছে কারুর সেটা হয়তো 50-এর দাগে থাকতে পারে। ঠিক আছে, তাই এই কোড নাম্বারটা যেন একই হয়। কোড নাম্বার আলাদা হলে তুমি 80টা ঠিক করে এলেও দেখা যাবে তোমার হয়তো কোনোটাই ঠিক হবে না, কারণ দুটো কোড তো আলাদা, দুটো নাম্বার তো আলাদা হয়েছে। এটা হচ্ছে একদম প্রথম কাজ। এটা চেক করে নেওয়ার পরে তারপরে তুমি কি করবে, এই প্রশ্নপত্রে এই ওএমআর শিটে ফিল আপ করা শুরু করতে হবে তোমাকে। ঠিক আছে, ওএমআর শিটে কি ফিল আপ করবে? ওএমআর শিটের প্রথম সাইডটাতে জাস্ট তোমাকে একটা জায়গাতে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে রোল নাম্বার। আমরা জানি রোল নাম্বারে 7টা ডিজিট থাকে, 7টা অঙ্ক থাকে, সেই 7টা অঙ্ক এখানে বসাতে হবে। অঙ্কগুলো খেয়াল করবে কি কি কথাগুলো বলছি। কারুর রোল নম্বরে যদি 1 কিংবা 7 থাকে, 1 এবং 7, আমরা 1 এই রকম অনেক রকম করে লিখি, 7 এই রকম করে পেট কেটে দিই, এই রকম করে লিখি। যেহেতু আমাদের ওএমআর সেটটা মেশিন দ্বারা চেক হবে, তাই তোমাদেরকে যেই যেই কথাগুলো বলবো, 1 এবং 7 এই দুটো অক্ষর, এই দুটো হচ্ছে ডিজিট, এটাকে তোমরা এইভাবে লিখবে। 1 জাস্ট একটা এইরকম আকার টেনে দেবে, 7-এর এইরকম লিখবে, পেট কাটার দরকার নেই। তোমরা তোমাদের ক্যালকুলেটারে বা ফোনে যখনই 7 টাইপ করো দেখবে 7 কিন্তু পেট কাটা থাকে না, ক্যালকুলেটারে তুমি দেখবে 7 জাস্ট এইরকম করে লেখা থাকে। হয়েছে? তাহলে রোল নাম্বার সুন্দর করে 7টা ডিজিট লিখে ফেলবো এবং তোমার রোল নাম্বারের মধ্যে যদি 1 আর 7 থাকে তাহলে 1 আর 7কে কিভাবে লিখবে, 1 জাস্ট এইরকম লিখবে, 7 এইরকম লিখবে। আর কিচ্ছু পেট কাটার দরকার নেই, সাথে 1-এর নিচে রেখা উপরে রেখা কিচ্ছু দেওয়ার দরকার নেই। হয়েছে? বাকি তোমার যা রয়েছে সেগুলো সুন্দর করে তুমি লিখে ফেলবে। বাকি সেগুলো সুন্দর করে তুমি আবার ধরো 2 দিয়ে দিলাম, সুন্দর করে লিখে ফেলবে। হয়ে গেল 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে প্রথম পেজ। ঠিক হয়ে গেলে এরপরে পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী এই যে দেখো সাইড ডু লেখা আছে, সেকেন্ড পেজ বলা রয়েছে। সেই সেকেন্ড পেজের মধ্যে আমাদেরকে আরো কিছু ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? প্রথমে লেখা আছে দেখো রোল নাম্বার লেখা আছে। তুমি তাহলে ওই ফার্স্ট পেজে তোমার যে রোল নাম্বারটা লিখেছিলে, যেটা তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে, ঠিক রেজিস্ট্রেশনের নিচে দেখবে রোল নাম্বার রয়েছে 7টা অঙ্কের, সেই রোল নাম্বারটা আবার এখানে লিখে ফেলতে হবে। তাহলে আমি একটা রোল নাম্বার লিখে ফেলি 10, আচ্ছা এখানে একটা হয়ে গেল 1 0 2 4 7 3 1, এটা আমি লিখে ফেললাম। ধরো হয়েছে, একটা আমি রোল নাম্বার লিখে ফেললাম। এবারে দেখো প্রথমে 1 রয়েছে, তাহলে প্রথমে 1 যে রয়েছে 1-এর সোজা 1 নম্বর ঘরটাকে কালি করতে হবে। 1-এর সোজা 1 নম্বর ঘরটাকে কালি করতে হবে। কালি করা কিভাবে তোমাদেরকে পূর্বেও শেখানো রয়েছে, আবার বলছি। যখনই কালি করবে এই যে ঘরটা রয়েছে, এই ঘরের বাইরের যে রাউন্ডটা এটাকে আগে কালি করে নেবে। আমি যদি তোমাদেরকে একটু আরো জুম করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, কি করবে, এর যে বাইটটা যেটা রয়েছে সেই ধারটাকে আগে সুন্দর করে এইরকম করে ঘেরে নেবে। নেয়ার পরে কি করবে, ভেতরটাকে এইভাবে হচ্ছে কালি করে দেবে। এবারে একটা কথা বলি, কালি করতে গিয়ে এইরকম অনেকের হয়ে যায়
যে ধরো বাইরে একটু বেরিয়ে গেছে, একটু যদি বেরিয়ে যায় কিচ্ছু করার দরকার নেই, তোমাদের ছেড়ে দেবে। তোমরা কি করো, যে বাইরে একটু বেরিয়ে গেছে সেটাকে আবার সুন্দর করে মেকআপ করার জন্য, আবার সুন্দর করে গোল করার জন্য 4-5টাই আবার বাড়ানোর চেষ্টা করো। একদমই না, গোল করতে গিয়ে কোনো দিকটা একটু বেরিয়ে গেছে, বেঁকে গেছে, হোক থাক, সেটাকে আর মেকআপ করার দরকার নেই। মেকআপ করতে গিয়ে তোমরা পুরোটাকে গোল করতে গিয়ে দেখা যায় সেই গোলটা একটা বড় একটা আকৃতি ধারণ করে ফেলে। হয়েছে? এই জিনিসগুলো খেয়াল করবে। সুন্দর করে প্রথমে বাইরটাকে গোল করব, তারপরে ভেতরটাকে গোল করে দেব। কেউ বাইর গোল করে ভেতর গোল করে বাইরের দিকে যাবে না। শেষে যখন বাইরের দিকে যাওয়া হয় আমাদের স্পিডটা একটু বেড়ে যায়, তখন বাইরে চলে যাওয়ার চান্স থাকে। তাহলে প্রথমে বর্ডারটাকে গোল করব, তারপরে ভেতরেরটা। এবং চেষ্টা করবে বাইরে খুব যেন বেশি না বেরিয়ে যায়, ঠিক তেমন ভাবে ভেতরেও যেন ফাঁক না থাকে। এই জিনিসগুলো খেয়াল করবে। তারপরে শূন্য রয়েছে, তাহলে এই শূন্যটাকে কালো করবে। তারপরে 2 রয়েছে, 2-এর সোজা কালি করবে। 4-এর সোজা 4কে কালি করবে। 7-এর সোজা 7কে কালি করবে। কেউ কিন্তু এইরকম করে কালি করবে না, কালো করবে না। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, কালি হবে পুরো ঘরটা কালো হবে। এই যে দেখো এখানে ইনস্ট্রাকশনে দেয়া আছে ঘরটা কিভাবে কালো হবে, এইরকম পুরো ঘরটা কালো হবে। হয়েছে? পুরো ঘরটা যেমন বাইরে বেরোবে না, তেমন ভেতরও ফাঁকা থাকবে না। একই রকম ভাবে 3কে কালি করব, একই রকম ভাবে 1কে কালি করব। ঠিক তার পাশেই দেখো লেখা রয়েছে টেক্সট বুকলেট নম্বর। এটা কি? দেখো তোমাদের প্রশ্নপত্রে চলে আসি। এই যে তোমরা যে প্রশ্নপত্রটা পাবে, দেখো এখানে লেখা আছে পরীক্ষা পুস্তিকা নম্বর বলে কতগুলো অঙ্ক রয়েছে, 1 2 3 4 5 6 7। তাহলে এটাতেও 7টা অঙ্ক রয়েছে। একদম লেখা থাকবে পরীক্ষা পুস্তিকা নম্বর বলে, ওইখানে দেখবে 7টা অঙ্ক লেখা রয়েছে। ওই অঙ্কগুলো কি করতে হবে, এইখানে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। এই যে টেক্সট বুকলেট নম্বর যা লেখা ছিল ওখানে 8 7 6 1 এইরকম করে কিগুলো ছিল একটা, তাহলে বসিয়ে দিতে হবে। তাহলে প্রথমে রোল নাম্বার, তারপরে হচ্ছে টেক্সট বুকলেট নম্বর হয়ে গেল। এখানেও একই রকম ভাবে গোল করতে হবে। 8-এর সোজা 8-এ এসে গোল গোল করবে, 7-এর সোজা 7-এ এসে গোল করবে, 6-এর সোজা 6-এ এসে গোল করবে, 1-এর সোজায় যার যেটা সে সোজা সেগুলোকে গোল করবে। হয়েছে? আর এখানেই কিন্তু সমস্ত কাজ হয়েছে। ক্লাস 5-এর তোমরা ছেলে মেয়ে শুধু অঙ্ক করতে দিলে অনেকেই পেরে যাবে, সব হয়ে যাবে মেন্টাল এবিলিটি। এই ওএমআর শিটে অনেকে মাত খেয়ে যায়, গোলগুলো ঠিক করে করতে পারে না। তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে 3 মাস 4 মাস শুরু থেকে। এখনো যদি কেউ ওএমআর শিট প্র্যাকটিস শুরু করে না থাকো, তাহলে এই কয়েকদিন অন্ততপক্ষে প্রত্যেকদিন 5টা 10টা করে ওএমআর শিট গোল করা প্র্যাকটিস করো। আমি জানি তুমি অঙ্কে খুব দক্ষ, মেন্টাল এবিলিটিতে খুব দক্ষ, বাংলাতে খুব দক্ষ, কোনো কাজে আসবে না যদি তোমার ওএমআর শিট গোল করা ভুল হয়ে যায়। ঠিক আছে? ওএমআর শিটে তোমার দাগ নম্বর যদি ভুল গোল করা থাকে, মেশিন এটা জানতে আসবে না যে তুমি অঙ্কের প্রশ্নটা ঠিক করেছিলে, মেন্টাল এবিলিটির প্রশ্নটা ঠিক করেছিলে, কেউ দেখতে আসবে না, কেউ জানতেও আসবে না। ঠিক আছে? তাই গোল করা সুন্দর করে প্র্যাকটিস করো। ঠিক তারপরেই রয়েছে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স, বড় হাতের তোমার নামটা লিখতে হবে। ঠিক আছে? তোমার যেটা নাম সেটাকে কি করতে হবে, বড় হাতের লিখতে হবে। তাহলে সুন্দর করে তুমি তোমার কি করে দেবে, তুমি তোমার নামটাকে বড় হাতের লিখবে। তুমি তোমার নামটাকে কি করবে, বড় হাতে লিখবে। এবারে এখান থেকে কিছু কথা বলে দিই, নামটার চেষ্টা করবে একদম যেন সোজা হয়। যেমন আমার এখানে একটু বেঁকে গেছে, চেষ্টা করবে নামটা একদম সোজা করে রেখার। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বললাম সবগুলো তো ক্যাপিটাল লেটার হবে বড় হাতের। 3 নম্বর পয়েন্ট, অনেকের কি হয় নাম একটু বড় বা বাবার নাম বড়, অনেকে কি করে ওপরে নামটা লিখে দিল, নিচে হচ্ছে টাইটেল লিখে দেয়, পদবি লিখে দেয়। একদম করবে না, একটা লাইনের মধ্যে। সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন দেখছো তোমার বাবার নামটা একটু বড়, তোমার নামটা একটু বড়, তাহলে তোমাকে কি করতে হবে, অক্ষরের সাইজগুলো একটু ছোট করতে হবে, লেটারের সাইজগুলো একটু ছোট করতে হবে। মোট একটা লাইনের মধ্যেই যেন পুরো নামটা ধরে। এই রকম কেউ লিখবে না যে নাম, বাবার নামটা ওপরে নিচে টাইটেলটা, এইরকম কেউ লিখবে না। একটা লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। এবং তুমি বলবে আমার বাবার নাম তো বড়, ঠিক আছে, তোমাকে সেটা বাড়িতে লেখা অভ্যেস করতে হবে যে এই রকম সাইজ করলে আমার একটা লাইনের মধ্যে ধরে যাবে। এটা যথেষ্ট একটা বড় জায়গা, এত বড় কারুর নাম হয় না যে এখানে ধরবে না, যথেষ্ট বড় জায়গা। ঠিক আছে? তো সেটা তোমাকে কি করতে হবে, সুন্দর করে লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি বড় বড় করে লিখলে ধরবে না, তাহলে তোমাকে একটু সাইজ ছোট করে সেটা প্র্যাকটিস করতে হবে। এই নয় যে পরীক্ষা সেন্টারে গিয়ে লিখবে, তাহলে দেখবে ফেঁসে যাবে। বাড়িতে লেখা প্র্যাকটিস করো। এটা হয়ে গেল। ঠিক এর পরেই এখানে রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, সেন্টার। এগুলো তোমাদের কাজ নয়, এগুলো হচ্ছে এই যে লেখা রয়েছে দেখো টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। অনেক বিদ্যালয়ে যিনি টিচার থাকেন, উনি ইনভিজিলেটর যিনি থাকেন, উনি বলে দেয় তোমাদের ফিল আপ করার জন্য
যদি বলে তোমরা করবে, যদি না বলে এটা ফাঁক রেখে দেবে। এটা কি না, এখানে দেখবে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, সেন্টার, কোড। তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, এই মুহূর্তে আমার কোনো অ্যাডমিট কার্ড আমার কাছে নেওয়া নেই, নাহলে আমি দেখাতাম। তোমাদের অ্যাডমিট কার্ড প্রত্যেকে দেখবে, তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার স্টেট লেখা আছে, স্টেট লিখে সেই স্টেটের পাশে ব্র্যাকেটের মধ্যে একটা কোড লেখা আছে, সেটাই তোমার হচ্ছে স্টেট কোড। তোমার ডিস্ট্রিক্ট লেখা আছে, তোমার ডিস্ট্রিক্টের নাম লেখা আছে, সেই ডিস্ট্রিক্টের পাশে দেখবে একটা সংখ্যা লেখা রয়েছে, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট কোড। তোমার ব্লক লেখা রয়েছে, সেই ব্লকের পাশে দেখবে একটা কোড লেখা রয়েছে, সেটা হচ্ছে ব্লক কোড। তোমার যেখানে সেন্টার পড়েছে, সেই সেন্টার লেখা আছে, তার পাশে দেখবে একটা কোড লেখা আছে, সেটা হচ্ছে সেন্টার কোড। সেই নাম্বারগুলো এখানে লিখতে হবে এবং একই রকম ভাবে গোল করতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। যার যেখানে কোনো রকম ডাউট থাকবে প্রত্যেকে কমেন্টে বলবে এবং এটাকে পুরো ক্লিয়ার করে নিতে হবে। তাহলে প্রথম পেজে শুধু রোল নাম্বার, পেজ 2তে সেকেন্ড সাইডে রোল নাম্বার লিখে গোল, টেক্সট বুকলেট নাম্বার লিখে গোল, নিজের নাম, বাবার নাম, আর এই জায়গাটা যদি গোল করতে বলে করবে, না হলে করার দরকার নেই। হয়েছে? এটা কাজ কিন্তু ইনভিজিলেটরের। চলে আসছি এরপরে মূল পরীক্ষা, যেটাকে অগ্নি পরীক্ষা। এইখানেই হচ্ছে সমস্ত কিছু। হয়েছে? তাহলে মোট 1 থেকে 80টা প্রশ্ন, 40টা মেন্টাল অ্যাবিলিটি, 20টা অঙ্ক আর 20টা বাংলা। এবারে একটা কথা বলি, তোমরা অনেকে জলের বোতল নিয়ে যাও, জলের বোতল নিয়েও যাবে, আমিও বলছি জলের বোতল নিয়ে যাবে, কিন্তু জলের বোতলটা রাখবে কোথায়? তোমরা এই যে বেঞ্চটাতে যে বসছো, এই যে বেঞ্চটাতে যে বসছো, পায়ের দিকে করে এইরকম পায়ের নিচের দিকে বোতলটা রাখবে, জলের বোতল। কেই কিন্তু যেই বেঞ্চে বই, ওই ওএমআর শিট প্রশ্নগুলো রয়েছে, সেই বেঞ্চের ওপরে কিন্তু কেউ জলের বোতল রাখবে না। কারণ কোনো কারণে যদি ওই জলের বোতলটা উল্টে পড়ে যায়, তাহলে কি হবে? তোমার এই ওএমআর শিট প্রশ্নপত্রের উপর জল পড়লে হয়তো কোনো ক্ষতি নেই, কিন্তু ওএমআর শিটের উপর জলটা পড়লে ক্ষতি হয়ে যাবে। তাই প্রত্যেকে জলের বোতলে কি করবে? নিচে পায়ের কাছে জলের বোতলটাকে রাখবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, যখন কেউ জল পান করবে, জল খাবে, প্রত্যেকে চেষ্টা করবে কি, তুমি যে সোজা বসে আছো, সোজা বসে আছো, তোমার সেই সোজা একদম প্রশ্নগুলো রয়েছে, তুমি একদম সোজা মুখ করে জলটা খাবে না। কারণ জল খেতে গিয়ে আমরা জানি জল অনেক সময় মুখ থেকে, বোতল থেকে পড়ে যায়। তাহলে তুমি যদি সোজা বসে জলটা খাও, তাহলে কি হয়ে যাবে? তোমার জলটা সেই ওএমআর শিটের মধ্যে পড়ে যেতে পারে। তাহলে কি করবে না, সাইডের দিকে ঘুরে, উল্টো দিকে ঘোরা যাবে না, কারণ উল্টো দিকে ঘুরলে পেছনে তো অন্য ছেলে বসে আছে, তাহলে পেছন দিকে ঘুরে খাওয়া যাবে না, সামনের দিকে ঘুরেও খাওয়া যাবে না। তাহলে তুমি সাইডের দিকে ঘুরে একটু কি করবে? জলটা আস্তে খাওয়ার চেষ্টা করবে, যাতে জলটা না পড়ে যায়। তাহলে সামনের দিকে ঘুরেও খাবে না, কারণ সামনের দিকে তোমার খাতা রয়েছে। পেছনের দিকে ঘুরেও খাবে না, কারণ পেছনের দিকে অন্যজনের খাতা রয়েছে, অন্যজন তো বসে আছে। তাহলে সাইডের দিকে ঘুরে সুন্দর করে জলটা আস্তে করে খেতে হবে, যাতে জল না পড়ে। আর কেউ বেশি জল পান করবে না, চেষ্টা করবে অল্প 1 ঘট 2 ঘট জল খাওয়ার চেষ্টা করবে, কারণ যত বেশি জল পান করবে তত টয়লেটে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই চেষ্টা করবে অল্প জল পান করা, খুব যদি তেষ্টা পায় তাহলে অল্প জল পান করবে, এর থেকে বেশি করার দরকার নেই, জাস্ট গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য। যত বেশি জল পান করবে তোমাকে হয়তো টয়লেটে যেতে হতে পারে, এইগুলো এড়িয়ে যাবে। আর পরীক্ষার সময় চেষ্টা করবে টয়লেটে না যাওয়ার বলেছি। খুব জোরালো টয়লেট না এলে একদম টয়লেটে যাবে না, অ্যাভয়েড করবে। হালকা টয়লেট এসছে, ঠিক আছে, ওটা টেস্ট কমপ্লিট করার পরে তুমি হচ্ছে যাবে। খুব যদি জোরালো টয়লেট আসে তখন যাবে, না হলে টয়লেট অ্যাভয়েড করবে, প্রত্যেকে এড়িয়ে যাবে। চলো, তাহলে এই জিনিসগুলো। এবারে আসি, বলে আসি। তাহলে প্রশ্নপত্র পড়লে, প্রশ্নপত্র পড়ে তুমি পুরো 1 থেকে 40 পর্যন্ত মেন্টাল অ্যাবিলিটি করে ফেলবে, 1 থেকে 40 পর্যন্ত মেন্টাল অ্যাবিলিটি করে ফেলবে। করে প্রশ্নে দাগ দিয়ে রাখবে, 1-এর দাগের বি, 3-এর দাগের ডি, 4-এর দাগের সি, এইভাবে প্রশ্নে দাগ করে রাখবে। 1 থেকে 40টা যখন মেন্টাল হয়ে যাবে, তুমি এবারে এই প্রশ্নপত্র আসবে দাগ করতে। ঠিক আছে, প্রশ্নপত্রে এসে দাগ করবে। এই রকম দেখো, এই রকম আঙুল রাখবে, 1-এর দাগের ওপর আঙুল রাখবে, প্রশ্নে দেখবে 1-এর দাগের সি, মুখে আস্তে করে বলবে 1-এর সি, দিয়ে আঙুলটাকে এই সোজা একদম সি এর ওপর নিয়ে যাবে, দিয়ে প্রশ্ন দিয়ে গোল করবে। মুখে মুখে দাগ নম্বর বলবে, অপশান বলবে এবং আঙুল সোজা নিয়ে যাবে, তাহলে দেখবে কোনো দাগের অপশান অন্য দাগে পড়বে না। তুমি যদি ওখানে দেখো, আচ্ছা পরেরটা ডি হয়েছে, ডি, তারপরেরটা সি, সি, তারপরেরটা বি, এইভাবে যদি করতে থাকো তারপর তারপর করে, কখন বুঝতেই পারবে না যে 4-এর দাগের উত্তরটা 5-এর দাগে পড়ে গেছে, 6-এর দাগের উত্তরটা 8-এর দাগে পড়ে গেছে, বুঝতেই পারবে না। মুখে দাগ নম্বর বলবে 1-এর সি, তাহলে 1-এর সোজা আঙুল রাখবে, সি পর্যন্ত যাবে, গিয়ে গোল করবে। আবার প্রশ্নে দেখবে 2-এর ডি, 2-এর ওপর আঙুল রাখবে, ডি পর্যন্ত সোজা আঙুল নিয়ে যাবে, এখানে গোল করবে। এইভাবে সুন্দর করে গোল করবে, দেখবে কোনোটা ভুল হবে না। হয়েছে? 1 থেকে 40 পর্যন্ত হয়ে গেল। এখানে আর একটা পয়েন্ট বলে রাখি,
তোমরা যখন ওএমআর শিটের কোনো কাজ নেই, যখন তোমরা ধরো প্রশ্নে অঙ্কগুলো করছো, মেন্টালগুলো করছো, তোমরা চাইবে এই যে ওএমআর পেজটাকে উল্টো দিকে করে রাখার, মানে এই দিক বরাবর করে রাখবে। হয়েছে? কারণ এই পেজের উপর কোথাও যদি একটু বাই চান্স কালি পড়ে যায় অসুবিধে হবে না, চেষ্টা করবে কালি না ফেলা, কিন্তু তোমরা এই দিক বরাবরটা ওপর দিকে রাখবে, এই পিঠটা ওপর দিক করে রাখবে না। ঠিক আছে? যখন ধরো তুমি অঙ্ক করছো তখন তো তুমি ওই মার্কশিটে গোল করছো না, কিন্তু তোমার ওই মার্কশিটটা তো কোথাও না কোথাও রাখতে হবে। তাহলে তুমি কি করবে, জাস্ট এই ওপরের দিক করে রাখবে, এই দিকটা করে রাখবে, প্রথম পেজটা ওপরের দিকে রাখবে, যে বাই চান্স যদি কোনো কালি বা কিছু পড়ে যায় বা পাশের জন্য যাতে দেখে না নিতে পারে তার জন্য ওপর দিক করে রাখবে। হয়েছে? এই জিনিসগুলো খেয়াল করতে হবে। প্রথমে তাহলে 1 থেকে 40 মেন্টাল করে ফেলবে, তারপরে বাংলা করবে, আমি যেভাবে বলছি সেভাবে করবে। তারপরে বাংলা করবে 61 থেকে আবার একই রকম ভাবে 80 পর্যন্ত মেন্টাল করে গোল করে দেবে। আর কেউ এই রকম করবে না যে পুরো 1 থেকে 80 পর্যন্ত কমপ্লিট করে নেব তারপরে গোল করব, এটা করবে না। কেন বলো তো? তুমি 1 থেকে 80 পর্যন্ত করতে গিয়ে কখন তোমার সময় চলে যাবে, যতই হাতে ঘড়ি থাকুক না কেন তুমি বুঝতে পারবে না। তাহলে তুমি ওই 80টা প্রশ্নের 80টাই ঠিক করে ফেললে, কিন্তু দেখা যাবে তোমার হাতে সময় কম থেকে গেল গোল করার। ফলে কি হবে বলো তো, ওই সময় কমের অভাবে তুমি তখন আঁকপাক করতে যাবে, আরে এইটুকু সময় আছে এতগুলো গোল করতে হবে, তখন তোমার কি বলতো আঁকপাক বশত গোলগুলো ঠিকঠাক হবে না, ভুলভাল গোল পড়ে যাবে, এই জিনিসগুলো হবে। তাই প্রথমে 1 থেকে 40 পর্যন্ত মেন্টাল করে নেবে, তারপরে বাংলা করে নেবে। বাংলাগুলো করতে গিয়ে খেয়াল করবে বাংলাগুলো শুরু হয় কিন্তু 61 থেকে, মুখে দাগ নম্বর বলে বলে 61-র ডি, 61 সোজা আঙুল নিয়ে গিয়ে ডি করবো, তারপরে অঙ্ক যাবে। কেন না, আমরা জানি অঙ্কে এমন একটা আধটা অঙ্ক হয়তো চলে আসতে পারে যেটা সময় নষ্ট করে দেবে তোমার, তাহলে ওইটা করতে গিয়ে ওটাতে তুমি যদি ওইটা করতে গিয়ে মেতে যাও তাহলে তোমার সময় খরচ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। সেই জন্য প্রথমে মেন্টাল এবিলিটি করবে, তারপরে বাংলা করবে, তারপরে 20টা অঙ্ক করবে, 20টা অঙ্ক করার পর 20টা গোল করবে। আর যে জায়গাগুলো বলেছি আমাদের যারা স্টুডেন্ট তোমাদের স্পেশাল ভাবে বলা, এমন কিছু অঙ্ক আসবে না যেটা তোমরা পারবে না, এইরকম কোনো কিছুই হবে না। কোনো অঙ্ক যদি নতুন কোনো টাইপ এই বছর যেটা আমাদের শেখানোর বাইরে যদি সংযোজন করা হয় তাহলে অপশানের সাহায্য নেবে, অপশান থেকে করবে, সুন্দর করে হয়ে যাবে, কোনো নয়। সবার ঊর্ধ্বে মাথাটাকে ঠান্ডা রাখবে, মাথা যত ঠান্ডা থাকবে উত্তর আসবে, আরামসে উত্তর আসবে, আমি বলছি উত্তর আসবে, মাথাকে ঠান্ডা রাখবে। হয়েছে? মাথাকে জটিল করবে না। এই জিনিসগুলো এখনো শেষে আরেকটা কাজ বাকি রয়েছে, এখানে তোমাকে লেখা আছে দেখো, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন রানিং হার্ট, অর্থাৎ যেভাবে আমরা আমাদের নামটা লিখি, কোথাও যদি আমাদের নাম লিখতে বলা হয় যেভাবে আমরা আমাদের নামগুলো লিখি সেইভাবে আমাদের নামগুলো লিখবো। হয়েছে? এটা হচ্ছে রানিং হ্যান্ড। তাহলে ওপরে আমরা নাম লিখবো বড় হাতের, নিচে আমরা নাম লিখবো সাধারণ, যেভাবে আমরা লিখি যে প্রথম অক্ষরটা বড় হাতের লিখি নামের, টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের লিখি, বাকিগুলো ছোট হাতের, সেইভাবে আমরা আমাদের নামটা লিখবো। হয়েছে? তাহলে এই হচ্ছে মোট ওএমআর শিটের কাজ। এবং পরীক্ষার হলে ঢোকার সময় প্রত্যেকে অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ডের 1 কপি জেরক্স নিয়ে যাবে। হয়েছে? প্রত্যেকের সাথে করে আধার কার্ডের 1 কপি জেরক্স, কলম নিয়ে যাবে এবং প্রত্যেকে ব্ল্যাক কালির কলম ব্যবহার করবে, প্রত্যেকে ব্ল্যাক কালির কলম ব্যবহার করবে, 2-3টে কলম নিয়ে যাবে এবং সবাই ব্যবহার করা কলম নিয়ে যাবে। 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে যে কলমটা নিয়ে লিখছো সেই ধরনের কলমগুলোই নিয়ে যাবে। হয়েছে? এখন যে কলমগুলোতে তোমরা প্র্যাকটিস করছো সেইগুলোই নিয়ে যাবে, নতুন কলম কেউ কিনে নিয়ে যাবে না। হয়েছে? টয়লেটটা যেটা বলেছি খেয়াল রাখবে, পরীক্ষা চলাকালীন টয়লেটে না যাওয়ারই চেষ্টা করবে, তাই পরীক্ষার পূর্বে টয়লেট সেরে রুমে প্রবেশ করবে। হয়েছে? তুমি যে রুমটাতে বসছো, রুমে যখনই ঢুকছো বেঞ্চিতে, এই বেঞ্চের ওপরে কি তোমার হচ্ছে নাম, রোল নাম্বার এইগুলো লেখা থাকবে, সুন্দর করে হচ্ছে সেটা দেখে নিতে হবে যে তুমি যে জায়গাটাতে বসছো সেই জায়গাটাতে তোমার নাম রোল নাম্বার লেখা আছে কিনা, সেইগুলো খেয়াল করতে হবে। নাম লেখা থাকবে না, রোল নাম্বারটা লেখা থাকবে, সেটা খেয়াল করে নিতে হবে। হয়েছে? আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছি, কোড নাম্বার ম্যাচ করে নেবে, ওএমআর শিটের কোড নাম্বার আর হচ্ছে তোমার প্রশ্নে যে কোড নাম্বারে রয়েছে সেই দুটো কোড একই রয়েছে কিনা, দুটোই বি থাকতে পারে, দুটোই এম থাকতে পারে, দুটোই এন থাকতে পারে, তবে দুটোই একই, আলাদা যেন না হয়। এই জিনিসগুলো, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, প্রিপারেশন যা করছো আরো বাড়িয়ে দাও এবং পরীক্ষার কয়েকদিন পূর্বে থেকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। হয়েছে? এমন কিছু খাওয়া দাওয়া করবে না যেটাতে শরীর খারাপ হতে পারে। খেলাধুলো তো বন্ধই থাকবে, খেলাধুলো আশা করি তোমরা বন্ধই করে দিয়েছো,
2-3 মাস। তো প্রত্যেকের স্কুলও আশা করি বন্ধ আছে, কারণ বন্ধ রাখতেই হবে এগুলো। আর খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে শেষের কয়েকটা দিন। এমন কিছু খাওয়া দাওয়া করবে না যাতে শরীর খারাপ হয়ে যায়, কারণ শরীর খারাপ হয়ে গেলে পরীক্ষার উপর সেটা এফেক্ট পড়বে। তাই খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করবে। পরীক্ষা দিতে যাওয়ার দিন সকালে বা পরীক্ষার আগের দিন জাস্ট হালকা খাবার খাবে, খুব বেশি তেল জাতীয় খাবার ইত্যাদি খাবে না, যেগুলোর জন্য শরীর খারাপ হতে পারে। হয়েছে? শরীর খারাপ হলে মাথা ঠিক থাকবে না, মাথা ঠিক না থাকলে পরীক্ষা ভালো হবে কি করে? এই জিনিসগুলো খেয়াল করবে। আশা করি সব কিছুই বলে দিলাম। মোটামুটি গোলটা প্র্যাকটিস করবে। কারুর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। আর যারা 2026-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো বা 2027-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের মুক্তির পাঠশালা থেকে, অবশ্যই 7872602717 এই নাম্বারে যোগাযোগ করো। তো চলো, আজকের ওএমআর শিটে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, শুভরাত্রি।